যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দাবানলের ভয়াবহতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই শহরটির আশপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানলের আগুন। অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্যালিসেড, ইটন ও হার্স্ট অঞ্চলে দাবানলে ৩৮,৬২৯ একর বা প্রায় ৬০ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে, যা প্যারিস শহরের আয়তনের চেয়েও বড়। প্যারিসের আয়তন ৪০ বর্গ কিলোমিটার। ১৪ জানুয়ারি মঙ্গলবার এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। বিশেষ করে প্যালিসের দাবানলে ২৩,৭১৩ একর বা প্রায় ৩৭ বর্গমাইল এলাকা পুড়ে গেছে, যা প্যারিস শহরের কাছাকাছি। দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ছে, স্থানীয়দের মারাত্মকভাবে ক্ষতি করছে এই আগুন। দাবানল নিয়ন্ত্রণে এখনও ব্যাপক চ্যালেঞ্জ রয়েই গেছে। দমকা বাতাসের গতির উপর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। প্যালিসেড এলাকায় চলমান ভয়াবহ দাবানলের সূত্রপাত নিয়ে নানা আলোচনা চলছে। প্রথমে ধারণা করা হয়েছিল নতুন বছর উদযাপনের সময় আতশবাজি থেকে আগুন লেগেছিল, তবে আগুন নেভানোর পর কয়েকদিন অতিবাহিত হওয়ার পর নতুন আগুনের সূত্রপাত হওয়ায় সন্দেহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো আগুনের ধ্বংসাবশেষ থেকে নতুন আগুনের স্ফুলিঙ্গ হতে পারে। স্যাটেলাইট চিত্রেও এর প্রমাণ পাওয়া গেছে। এ পর্যন্ত দাবানলে অন্তত ২৪ জন মারা গেছেন এবং ২৩ জন নিখোঁজ রয়েছেন। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কিছু এলাকায় কারফিউও জারি করা হয়েছে। ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার জন্য তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। পরবর্তী সময়ে বাতাসের গতি কমলে দাবানল নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। বাতাসের গতি কিছুটা কম থাকায় বেশ কিছু জায়গা জুড়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল সংশ্লিষ্টরা, কিন্তু বাতাসের গতি আবার বাড়তে থাকায় বিপাকে পড়েছেন তারা। স্থানীয় মরুভূমি থেকে সৃষ্টি হওয়া এই বাতাস আগামী বুধবার পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের উপর দিয়ে ঘন্টায় ৮০ থেকে ১১২ কিলোমিটার গতিতে বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে আগুন নেভানোর কাজে এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার আশপাশের ৭ অঙ্গরাজ্য থেকে ছুটে এসেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো। যুক্তরাষ্ট্র প্রশাসন বলছে, প্রয়োজন হলে আগুন নেভানোর জন্য মোতায়েন করা হবে সেনা সদস্যদেরও। চলমান দাবানলে এখন পর্যন্ত ১২,০০০-এর বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। শহর জুড়ে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এক সপ্তাহ সময় পেরিয়ে গেলেও ঝোড়ো বাতাসের কারণে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে প্রাণহানি বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এছাড়াও খুঁজে পাওয়া যাচ্ছে না আরও ২৩ বাসিন্দাকে। এর মাঝে পরিস্থিতি ক্রমে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আনাহেম, রিভারসাইড, স্যান বার্নার্ডিনো ও অক্সনার্ড মারাত্মক ঝুঁকিতে রয়েছে। বলা হচ্ছে, এতে ৭ লাখেরও বেশি মানুষের জীবন আশঙ্কাজনক অবস্থানে রয়েছে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও জীবন বাঁচাতে জরুরি পদক্ষেপ নিতে হচ্ছে দেশটির প্রশাসনকে। খবরটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যম CNN। দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য শত শত দমকল কর্মী দিন রাত এক করে কাজ করছেন, কিন্তু বাতাস পরিস্থিতি আরও জটিল করে তুলছে। বিশেষ করে আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও শক্তিশালী বাতাসের পূর্বাভাস রয়েছে, যা দাবানলকে আরও ছড়িয়ে দিতে পারে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে প্যালিসেডস ও ইটন দাবানল দুটি সবচেয়ে বিধ্বংসী দাবানল হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও দূষণের প্রভাবে এ আগুন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এদিকে ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাসকে। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমলেও তা আবার বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যেই পরিস্থিতি সর্বোচ্চ বিপজ্জনক পর্যায়ে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস বলছে, লস অ্যাঞ্জেলেস ও ভেঞ্চুরা কাউন্টিতে স্থানীয় সময় গেল সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বাতাসের গতি বাড়তি পরিলক্ষিত হয়। ঘন্টায় ৩০ মাইল গতিতে বয়ে যাওয়া বাতাস এ সময় ৭০ মাইলে পৌঁছায়। আর্দ্রতা কম থাকায় আগের চেয়েও দ্রুত গতিতে নতুন অঞ্চলে আগুন ছড়াচ্ছে। এমন অবস্থায় নতুন করে বাসিন্দাদের ঘর ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে প্রশাসন। অন্যদিকে
দাবানলের ভয়াবহতা থেকে নিজের জীবন রক্ষার্থে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছেন আক্রান্ত এলাকার বাসিন্দারা, আর এই সুযোগেই অনেকেই বাড়িগুলো লুটপাট করছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন মতে দাবানলে পুড়তে থাকা এলাকায় চুরি ও লুটপাট চালানোর ঘটনায় নতুন করে আরও 10 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 3 জন ব্যক্তির বিরুদ্ধে 2 লাখ মার্কিন ডলারেরও বেশি অঙ্কের মালামাল লুটের অভিযোগ এসেছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হোচম্যান। এ নিয়ে এখন পর্যন্ত অন্তত 39 জনকে আটক করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অপরাধ প্রমাণিত হলে তাদের কয়েক বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সরকার পরিবর্তনের পর বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক পটভূমিতে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন এসেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও ইসলামাবাদ পুনরায় নিজেদের সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে অগ্রসর হচ্ছে। এবার জানা গেছে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট গঠন করতে আগ্রহী পাকিস্তান। দুই দেশের সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ISPR। 14 জানুয়ারি মঙ্গলবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরের সেনা সদর দপ্তরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার PSO লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের। ISPR এর বিবৃতি অনুসারে সে বৈঠকে উভয় কর্মকর্তা এই মর্মে একমত হয়েছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান ভ্রাতৃপ্রতিম দেশ এবং বহিঃশক্তির প্রভাব থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে। এছাড়াও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান, সহযোগিতা ও অংশীদারিত্বের মাত্রা বৃদ্ধির ব্যাপারেও আলোচনা করেন পাকিস্তানের সেনাপ্রধান এবং বাংলাদেশের PSO। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যকার সহযোগিতাপূর্ণ বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপের মাধ্যমে দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা সম্ভব এবং পাকিস্তান ও বাংলাদেশের বন্ধুত্ব ও অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক উপমহাদেশের সীমান্ত সুরক্ষিত রাখার জন্য খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে। উল্লেখ্য যে বাংলাদেশ 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়। তখন থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক বৈরী ছিল, কিন্তু সম্প্রতি তা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের সম্পর্কের এক ঐতিহাসিক বরফ গলানোর ইঙ্গিত দেখা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তান থেকে আসা কার্গোর ফিজিক্যাল ইন্সপেকশন বা সরাসরি পরিদর্শনের ওপর আরোপিত পূর্বের বাধ্যবাধকতা বাতিল করেছে। এছাড়া 2025 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে শুরু করবে বলেও জানা গেছে। বিশ্লেষকেরা বলছেন এটি দুই দেশের সামরিক সম্পর্ক আরও মজবুত করবে। এর বাইরে করাচি বন্দরে বাংলাদেশ আমান 2025 যৌথ নৌমহড়ায় পাকিস্তানের সঙ্গে যৌথভাবে অংশগ্রহণ করবে। বিশ্লেষকেরা বলছেন পাকিস্তান যখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, তখন এই অঞ্চলের সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতের। ভারত এ ধরনের পরিবর্তনগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ভারত মনে করে দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক জোরদারের বিষয়টি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে অস্থিরতায় পড়েছে বাংলাদেশের পোশাক শিল্প। বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বদলে গেছে অনেকটাই। এ বিষয়টিকে স্বতঃস্ফূর্তভাবে কাজে লাগিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। বাংলাদেশের পোশাকের বাজার ধরার জন্য উঠে পড়ে প্রস্তুতি নিচ্ছে ভারত।
বার্তা সংস্থা রয়টার্স 14 জানুয়ারি মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পোশাক আমদানিকারকরা বিকল্প রপ্তানিকারক খুঁজছে, যার মধ্যে আছে ভারতও। আর এই সুযোগটি কাজে লাগানোর পরিকল্পনা করছে নয়াদিল্লি। এর অংশ হিসেবে ভারত টেক্সটাইল এবং গার্মেন্টস খাতকে সমৃদ্ধ করবে। আগামী বাজেটে এজন্য বাড়তি আর্থিক সহায়তা রাখা, শুল্ক ছাড় দেওয়া এবং স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির দুজন সরকারি কর্মকর্তা। ভারতের পোশাক রপ্তানি প্রচার কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মিথিলেশ্বর ঠাকুর রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি বিকল্প রপ্তানিকারক খুঁজছে, কিন্তু ভারত তাদের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। ভারতীয় পোশাক খাতে প্রায় 4,50,00,000 মানুষ কাজ করেন। আগামী অর্থবছরের বাজেটে টেক্সটাইল মন্ত্রণালয়ের বাজেট 10 থেকে 15% বাড়ানোর চিন্তাভাবনা করছে দেশটির সরকার। বর্তমানে এই মন্ত্রণালয়ে 44.17 বিলিয়ন রুপি বরাদ্দ দেওয়া হয় বলে জানিয়েছে একটি সূত্র। এই স্কিমে যেসব প্রতিষ্ঠান স্থানীয়ভাবে পোশাক উৎপাদন করবে তাদের কর ও প্রণোদনা ও অন্যান্য বিষয়ে ছাড় দেওয়ার প্রস্তাব দিচ্ছে ভারতীয় সরকার। সরকারি এক কর্মকর্তা বলেছেন, পলিয়েস্টার, ভিসকস ফাইবার, টেক্সটাইলের যন্ত্রপাতির উপর শুল্ক বাতিলের বিষয়টি এই মুহূর্তে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে ভারতে ফাইবার আমদানিতে 11 থেকে 27% শুল্ক দিতে হয়, যেখানে বাংলাদেশে এক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো শুল্কই নেই। বিষয়টি ভারতীয় পোশাক শিল্পের ওপর প্রভাব ফেলছে বলে জানিয়েছে উক্ত সরকারি কর্মকর্তা। আগামী 1 ফেব্রুয়ারি ভারতের 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। দেশটির বাণিজ্য ও টেক্সটাইল মন্ত্রণালয়কে পোশাক খাতে প্রণোদনা ও শুল্ক প্রত্যাহারের ব্যাপারে জানতে চেয়ে ইমেল করেছিল রয়টার্স, তবে তারা কোনো জবাব দেয়নি। এদিকে রাজনৈতিক অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে। ইউএস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের ডাটা থেকে দেখা গেছে, গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশটিতে বাংলাদেশের রপ্তানি 0.4% কমে $6.4 বিলিয়ন দাঁড়িয়েছে। অপরদিকে ভারতের রপ্তানি 4.25% বেড়ে $4.4 বিলিয়ন হয়েছে। 2023 সালের নভেম্বর পর্যন্ত প্রথম 8 মাসে ভারতের টেক্সটাইল ও গার্মেন্টস রপ্তানি বছরে 7% বেড়ে $23 বিলিয়ন ছাড়িয়ে গেছে। বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে দেশটির 11% প্রবৃদ্ধি হয়ে $10 বিলিয়ন পৌঁছেছে এবং মার্চের মধ্যে এটি $16 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় পোশাক রপ্তানির এই উত্থান প্রমাণ করেছে, ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে তার নিজস্ব টেক্সটাইল শিল্পের জন্য একটি সুযোগ হিসেবে কাজে লাগাতে প্রস্তুত।